স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। প্রশ্নটা করেই শ্রুতি ঘাড় উঠিয়ে পার্থিবের দিকে চাইল। পার্থিব ল্যাপটপ কোলে রেখেই কপাল চুলকে হাসলো, বলল, আপনার উপর রাগ করার ক্ষমতা আমার নেই শ্রুতি। রাগ উঠলেও তো তা দীর্ঘ সময় ধরে রাখার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। এদিকে আমি ভীষণ রকমের দুর্বল, আর শাস্তি দিলে আপনি ভীষণ দুঃখ পেতেন। এমনিতে এক রাত বাড়ির বাইরে থেকে যে শাস্তি হয়েছিল সেটাই আমার জন্য অনেক যন্ত্রণার ছিল। এর বেশি আমিও দিতে পারতাম না, আর দিলেও আপনি সহ্য করতে পারতেন না। আপনি এত সবল নন। কে বলেছে আমি সবল নই? আপনি জানেন, সবাই বলে আমি অনেক শক্ত মনের অধিকারী। কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বলল শ্রুতি। ভুল বলে শ্রুতি। আমি তো বলবো কেউ আপনাকে জানেই না, কারণ আপনি উপরে উপরে যাই বলেন না কেন, আপনি ভীষণ রকমের দুর্বল একটা মেয়ে। শুধু চিৎকার চেঁচামেচি করলে কি শক্ত মনের হয়ে যায়? আমি শুধু চিৎকার চেঁচামেচি করি? অবশ্যই আপনি শুধু পারেন তিরিং বিরিং করে ঘেঁটে দিতে, কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড রকমের দুর্বল আপনি। আপনাকে এত কিছু কে বলেছে? আমি বুঝতে পারি। এত বোঝা ভালো না। ওকে, বুঝবো না বেশি। তাহলে আসেন প্রেম করি। বলেই ল্যাপটপ রেখে হাত উঠিয়ে জড়িয়ে ধরল শ্রুতিকে। মাহাথির বিরস মুখে শুয়ে আছে। ভেতরে ভেতরে সে বেশ চিন্তিত। বিভার 8 মাস পড়ল, এই নিয়ে মাহাথির 2বার ছুটির আবেদন করেছে, দেওয়া হয়নি। শেষবার যখন নিজেই গেল কথা বলতে, তখন ম্যানেজার গম্ভীর মুখে বলল, এখন অফিসে অনেক কাজ মিস্টার মাহাব, এই সময় ছুটি মোটেও গ্রাহ্য হবে না। অফিসে কাজ কমলে আপনি টানা 2 মাস ছুটি পেতে পারেন, কোনো রকম অতিরিক্ত সেবা ছাড়াই। তবে এই মুহূর্তে তা সম্ভব নয়। অতিরিক্ত সেবা বলতে বুঝিয়েছে ঘুষ। ম্যানেজার সাহেব কোনো কথা রাগ ঢাক রেখে বলে না, যা বলে সরাসরি বলে। মাহাথির ব্যাপারটা পছন্দ করে, তবে এখন তাও পছন্দ হচ্ছে না। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল। তার চারপাশে সবাই তার সাথে এমন বেইমানি কেন করছে? সামনেই বিভা হাঁটাহাঁটি করছে, সেদিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল মাহাথির। বলল, সে কখন থেকে হাঁটছো তুমি? এতটা হাঁটার কি প্রয়োজন? এসে বসো পাশে। কতক্ষণ বসে থাকা যায় শুনি? অতিরিক্ত বসে থাকা ভালো নয়, বাচ্চা পেটে বড় হয়ে যায়। মাহাথিরের কাছে ভীষণ আজব লাগলো কথাটা। সন্দিহান কণ্ঠে বলল, আম্মা বলছে। বিভা নিজের কাজকে ঠিক প্রমাণ করতে হালকা ধমকে বলল, কারোর বলার প্রয়োজন নেই, জানি আমি, আপনি চুপ থাকেন। মাহাথির চোখ বন্ধ করল। বিভা এখন প্রায়ই তাকে ধমক দেয়। মাহাথিরও গম্ভীর মুখে ধমক হজম করে নেয়। বিভার ধমকগুলো বিভার মতোই শান্ত। মাহাথিরের বেশ মজা লাগে ধমকগুলো। মজার ধমক সবসময় খাওয়া যায়। ঘড়িতে সন্ধ্যা 7টা। মাহাথির কি ঘুমাবে একটু? গতকাল তার মা তাকে একটা আশ্চর্যজনক কথা বলেছে। বিভা নাকি মাঝরাতে প্রায়ই উঠে রান্নাঘরে গিয়ে খাবার রান্না করে, এরপর খায়। গত পরশু তা হাসিনা দেখেছেন। এরপর কালই বলেছে মাহাথিরকে। মাহাথির ভেবেছিল কাল রাতে না ঘুমিয়ে বসে থাকবে, কিন্তু সম্ভব হয়নি। তার ঘুমই আসে মাঝরাতে। সারাদিনের ক্লান্তিতে কিছুই টের পায় না সে। এখন ঘুমালে আজ রাতে বসে থাকতে পারার সম্ভাবনা থাকবে। মাহাথির চোখ বন্ধ করল। বিভা দেখলো মাহাথির চোখ বন্ধ করে আছে। ঘুমাচ্ছে নাকি? ঘুমাক একটু। বিভা বারান্দায় যেতে নিল। অমনি মাহাথির তরাক করে উঠে বসলো, বড় বড় পা ফেলে চলে গেল বাইরে। মাহাথির যখন ফিরল, বিভা তখন বারান্দায়। এগিয়ে গেল সে। বিভার সামনে ফলের রস, স্যুপ, ফলের প্লেট রেখে বলল, দুপুরে নাকি খেতে পারোনি? এখন একটু কষ্ট করে খাও এগুলো। অল্প খাও, সমস্যা নেই, কিন্তু খাও। স্যুপ দেখেই বিভার নাড়ি ভুঁড়ি উল্টে এলো। মুখ কুচকে তাকিয়ে রইল মাহাথিরের দিকে। রাত 11টা। বিভা বসে আছে, পাশেই শুয়ে আছে মাহাথির। মাহাথিরের মনে হলো তার 2 চোখে সারা দুনিয়ার ঘুম জড়ো হয়েছে। নয়তো এত ঘুম আসবে কেন? ঘুমাতেও ইচ্ছে করে না। আবার তার কাছে ঘুমিয়ে না থাকার কোনো ঐশ্বরিক ক্ষমতা থাকলে হতো, তাহলে সে সারাক্ষণ না ঘুমিয়ে বসে থাকতো। বিভা নিজের পেটের দিকে তাকিয়ে আছে, হাত দিয়ে নিজের সন্তানকে অনুভব করতে চাইছে। আজকাল প্রায়ই বাচ্চাটা নড়চড় করে নিজের জানান দেয়। ব্যাপারটা এত ভালো লাগে বিভার। মনে চায় বাচ্চাটাকে কোলে তুলে আদরে আদরে ভরিয়ে তুলতে, কিন্তু তা সম্ভব নয়। আবার মাঝে মধ্যে এমনভাবে নড়চড় করে বিভার দুনিয়া অন্ধকার হয়ে আসে যন্ত্রণায়। বিভা মলিন হাসলো। অযথা ভীষণ মন খারাপ হচ্ছে। আগের কথা মনে পড়ছে। তার মাও এমন সুখকর যন্ত্রণার মধ্য দিয়ে গেছে। কত কষ্টই না সহ্য করেছে। আগে না বুঝলেও এখন ভালোভাবেই বোঝে বিভা। তবে তার পাশে তো সবাই আছে, কিন্তু তার মায়ের পাশে কেউ ছিল না ভরসা দেওয়ার।
বিভার মনে পড়ল আমিন শিকদারের বলা একটি বাক্য, কালো মানুষ দেখলে আমার ঘেন্না লাগে। সে শ্রুতি কালো না হলেও শ্যামবর্ণের, তবুও আমিন শিকদার তাদের সেভাবে আদর করত না। অবশ্য আদরের ভান করত। শ্রুতি কত ছুটত আমিন শিকদারের পিছে পিছে কোলে ওঠার জন্য, কিন্তু সে তেমনভাবে আদর দিয়ে কোলে নিত না। বিভা আগেই বুঝতে পেরেছিল আমিন শিকদারকে, তাই তো নিজেই দূরত্ব তৈরি করেছিল তার সাথে। আচ্ছা, মাহাথিরও কি এমন হবে? বিভার মন খারাপের মধ্যে কেউ যেন ভীষণ যত্ন নিয়ে ঢেলে দিল যন্ত্রণা, চিনচিনে ব্যথা, যে ব্যথা বয়ে গেল শরীরের প্রতিটি শিরা উপশিরা দিয়ে। সে মাহাথিরের দিকে তাকিয়ে বলল, মাহাথির, আমার বাচ্চাটা যদি কালো হয় আপনি কি ভালোবাসবেন না? মাহাথির সবেই ভাবছিল কিছুক্ষণ ঘুমাবে, তবে বিভার এমন প্রশ্নে তার চোখ থেকে ঘুমেরা উড়াল দিল। বিভার দিকে তাকিয়ে রইল তার ভাব বোঝার আশায়। বিভা নিজ মনেই বলল, জানেন তো মাহাথির, আপনি আমিন শিকদারের থেকে অনেক ভালো একজন হাজবেন্ড, তার থেকে ভালো বাবাও হবেন। কেমন? মাহাথির কিছু বলল না, সে জানেই না কি বলা উচিত। বিভা বলল, আপনি আমাকে ভালোবাসেননি। আপনি বলেছিলেন আমি আশেপাশে থাকলে আপনার ভালো লাগে না, তাই দূরে থাকেন। আমাদের ছেলে হলে তাকেও কি দূরে রাখবেন? সে যদি কালো হয় তাকে ভালোবাসবেন না? কিন্তু কালো সাদা তো আমার হাতে নেই মাহাথির, আমার ছেলের হাতেও নেই, তাহলে তাকে দূরে রাখবেন কেন? তুমি আদৌ বুঝতে পারছো কি বলছো তুমি? এতদিনেও কি আমার প্রতি এতটুকু বিশ্বাস তৈরি হয়নি? আর কি তোমার লাগিয়েছো? বাচ্চাটা আমারও বিভা, এতটা খারাপ মনে হয় আমাকে? রেগে উঠেছে মাহাথির। তার মুখের আকার শক্ত, কপালের রক্তনালী স্পষ্ট বোঝা যাচ্ছে। সব দেখেও বিভা ভয় পেল না, নিজের মতো নির্বিকার কণ্ঠে বলল, আমার ধারণা আমিও মায়ের মতো মারা যাব মাহাথির। আমি মারা গেলে আপনি আমার বাচ্চাটাকে দেখে রাখবেন, কেমন? আগলে রাখবেন। যদি না পারেন তবে শ্রুতিকে দিয়ে দিবেন। মোটেও কষ্ট দিবেন না আমার বাবাকে, ঠিক আছে? মাহাথির ব্যথিত ক্রোধান্বিত হয়ে চেয়ে রইল। বিভার গালে হাত গলিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমাকে ভালোবেসেছি, এর মানে এই না রাখতে ভুলেছি। আমাকে রাগিও না বিভা, কষ্ট পাবে। বাজে বকা বন্ধ করো। বিভা তাচ্ছিল্যের মলিন হাসল, চোখ তার ছলো ছলো। মাহাথির চুমু খেল বিভার কপালে, আদর করে শান্ত কণ্ঠে বলল, তোমার কিছু হবে না বিভা, অযথা চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। তোমার কিচ্ছু হবে না, তোমার কিছু হবে না। বিভার নির্লিপ্তভাবে রইলেও মাহাথির নিজের কপাল ঠেকালো বিভার কপালে, আবিষ্ট হয়ে বলতে লাগলো, এখনো আমাদের দুজনকে উজাড় করে ভালোবাসা বাকি। এখনো আমাদের মাহাদিমের পৃথিবী আলো দেখানো বাকি। এখনো আমাদের দুষ্ট মিষ্টি সংসার করা বাকি। এখনো আমাদের মেহরিমের মা বাবা হওয়া বাকি। এখনো আমাদের অনেকটা পথ একসাথে পাড়ি দেওয়া বাকি। তোমাকে তোমার মতো করে পাওয়া বাকি। এত কিছু বাকি রেখে তুমি কোথাও যেতে পারবে না, আমি দিব না। মাহাথির হঠাৎ করে চোখ খুলে উঠে বসলো, হাত বাড়িয়ে ফোনের আলো জেলে দেখল 3:56। এই সময় নিজের ঘুম ভাঙার কোনো অর্থ মাহাথির বের করতে পারল না, তবে লুকাই তো একটি অর্থ বের করা যায়। সে ঘুমের আগে অনেকবার চেষ্টা করেছিল না ঘুমাতে, চেয়েছিল আজ সে জেগে থাকবে, বিভাকে খাবার তৈরি করে দেবে। মাহাথিরের ধারণা তার নিয়তের কারণেই সৃষ্টিকর্তা তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। নিয়ত খুব মূল্যবান একটি বস্তু, নিয়তের ওপর কিছুই নেই। মাহাথির তাকিয়ে দেখল পাশে বিভা নেই, যার অর্থ তার আম্মার বলা কথা সত্য। বিভা আসলেই রাতে উঠে পড়ে। মাহাথির নেমে পড়ল খাট থেকে। বিভার সামনে 7টা তেলের পিঠা, আরও 3টা ছিল, সে তা সাবার করে দিয়েছে। 8 মাসে পড়ার পর থেকেই ক্ষুধা বেড়ে গেছে তার, যখন তখন খেতে ইচ্ছে হয়, অসময়ে প্রচণ্ড ক্ষুধায় পেট চোচো করে, রাতে ঘুম হয় না, মাঝরাতে ক্ষুধায় পেটে ইঁদুরেরা মারামারি করে। এই মারামারি বিভা সহ্য করতে পারে না, তাই তো নিজেই উঠে পড়ে। মাহাথির তার আম্মা কাউকেই ডাকে না। সে মানুক বা নাই মানুক, মানুষগুলো কষ্ট করে, তার জন্যই মানুষগুলো সারা দিন কষ্ট করে, আর সে এতটুকু করে নিতে পারবে না বুঝি? তাই তো প্রতিদিন উঠে উঠে সে রান্না করে খাবার খায়। প্রতিদিন অবশ্য রান্না করতে হয় না, যেদিন ঘরে রান্না করা তরকারি থাকে সেদিন তাই দিয়ে সে পেট ভরে ভাত খায়, আবার না থাকলে নিজেই রান্না করে। আজ ভীষণ পিঠা খেতে ইচ্ছা করছিল, তাই তো বানিয়ে ফেললো। মানিকগঞ্জে এই পিঠাকে বলা হয় তেলের পিঠা। বিভা আর একটা মুখে নিয়ে খেতে লাগলো, মনে হলো এই খাবারটা ভীষণ ভদ্র একটা খাবার, কি সুন্দর মিষ্টি মজা। অভদ্র খাবার অবশ্য হয় না, তবুও যে খাবার খেতে কষ্ট সেটাকে বিভা অভদ্র খাবার বলে গণ্য করে।
অভদ্র খাবারের তালিকায় টক জাতীয় খাবার রাখা যেতে পারে, মিষ্টি খাবার খাওয়ায় কোনো কষ্ট নেই, মুখে পড়ো আর খাও। আগে বিভা এত মিষ্টি পছন্দ করতো না, তবে ইদানিং বেশি খাওয়া হচ্ছে। তার আম্মা বলেছে মেয়ে হলে নাকি টক খেতে ইচ্ছে করে, ছেলে হলে নাকি মিষ্টি খেতে ইচ্ছে করে। কথাটা হয়তো বা সত্য, তার প্রমাণ জলজ্যান্ত বিভা। বিভা একটা আস্ত পিঠা নিজের দুগালে ঢুকিয়ে আরামে চিবোচ্ছে, কিন্তু আরামটা আর রইল না। তার টেবিলের সামনেই মাহাথির দাঁড়ানো। দৃষ্টির ভাষা বিভাকে এইখানে এইভাবে মাহাথির তাকে আশা করেনি। কিছুটা অবাক হয়েছে সে। বিভা মাহাথিরের থেকে চোখ সরিয়ে নিল। তখন তার মনে হলো তার দুগাল ভর্তি পিঠা, শুধু তাই নয়, তার হাতেও একটা আধ খাওয়া পিঠা। বিভা একবার মাহাথিরের দিকে তাকিয়ে হাতের পিঠা প্লেটে রেখে দিল। এরপর মাথা নিচু করে ভীষণ লজ্জার সাথে পিঠা চিবোতে লাগলো। তার অঙ্গভঙ্গি তার সাথে বেইমানি করে প্রকাশ করে দিল যে সে ভীষণ লজ্জা পাচ্ছে। অঙ্গভঙ্গির সাথে বন্ধুত্ব করে নিল মুখভঙ্গিও। মাহাথির ততক্ষণে চেয়ার টেনে বিভার সামনে বসেছে। মাহাথির তার ভেতরের সবটুকু আধর ঢেলে বলল, আমাকে ডাকতে পারতে পাগলি, আমি বানিয়ে দিতাম। বিভার মুখের পিঠা তখনও শেষ হয়নি। দাঁতগুলোও তার সাথে দুষ্টুমি করে পিঠা চিবোচ্ছে না। বিভা কিছু বলল না। মাহাথির বলল, পায়ে পানি এসেছে তোমার, শরীর তেমন ভালো না, এই সময় রান্নার ধোয়া গায়ে লাগানো ঠিক? আমাকে বললেই হতো, হয়তো পারফেক্ট হতো না, কিন্তু তুমি ইনস্ট্রাকশন দিতে, সে অনুযায়ী না হয় বানাতাম। বিভা এবারেও নিরুত্তর। বিভার পিঠা ভর্তি ফুলো গাল টিপে দিল মাহাথির। মুচকি হেসে বলল, ক্ষুধা মিটছে? বিভা দুপাশে মাথা নাড়ল, যার অর্থ মেটেনি। মাহাথির মাথায় হাত বুলিয়ে দিল। প্লেটের দিকে তাকিয়ে বিভার দিকে হাসল। বিভার মুখের পিঠা ততক্ষণে শেষ। মাহাথির হাত বাড়িয়ে পানি ভরে গ্লাস এগিয়ে দিল বিভার দিকে। বিভা পানি খেয়ে সরল কণ্ঠে বলল, আর একটা খাবো আমি। বলি হাতে তুলে নিল একটা পিঠা। কামড় বসিয়ে চোখ তুলে মাহাথিরকে দেখে বিভা একটা অভাবনীয় কাজ করে বসল। নিজের অর্ধ খাওয়া পিঠা এগিয়ে দিল মাহাথিরের দিকে, বলল, খাবেন? উস্কো খুস্কো চুলের অগোছালো মাহাথিরের লালাভ চোখ দুটো জল জল করে উঠল। তবে সম্মতির আগেই বিভা বলল, সরি। বলেই তার হাতের পিঠা রেখে নতুন আর একটা পিঠা তুলে নিল। মাহাথিরের দিকে এগিয়ে দিল। মাহাথিরের শান্তভাবে বিভার হাতের পিঠা আগের জায়গায় রেখে অর্ধশেষ পিঠাটা বিভার হাতে তুলে দিল। এরপর মাথা নিচু করে কামড় বসালো। কামড় বসিয়েই চোখ তুলে তাকালো বিভার দিকে। কি গভীর চোখ! বিভা তাকাতে পারল না। নাম না জানা ভালো লাগায় লজ্জায় চোখ নামিয়ে নিল। শ্রুতির নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারছে না। ফোন করে বিভাকে জানিয়েছে, পার্থিবকে জানিয়েছে, মানে সবাইকে জানিয়েছে। হামিম আজ নিজ পায়ে হেঁটে তার ঘরে এসেছে। হালকা কষ্ট হয়েছে, তবে পেরেছে। ব্যাপারটা সাধারণ হলেও শ্রুতি বিভার কাছে ভীষণ খুশির একটা মুহূর্ত। বিভা শুনেও অনেক খুশি হয়েছে। শ্রুতি নিজেও বেশ খুশি। ঘটনাটা ঘটেছে সকালে, অথচ তার খুশি রাতেও কমেনি, উল্টো দ্বিগুণ বেড়েছে। পার্থিবও শ্রুতির খুশিটা বেশ উপভোগ করছে। মেয়েটার হাসি মুখ দেখলে আলাদা প্রশান্তি কাজ করে তার বুকে। শ্রুতি পার্থিবের দিকে তাকালো। পার্থিব পাশে, দৃষ্টি শ্রুতির মতোই উপরে। শ্রুতি এগিয়ে পার্থিবের হাত মেলে বাহুতে নিজের মাথা রাখলো। ভালো লাগায় আপ্লুত হয়ে বলল, আমাদের জীবনে কি সুন্দর সব ভালো ঘটছে, তাই না পার্থিব? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সব ভালো হচ্ছে আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের সব কষ্ট দূর করে নিচ্ছে। আমি চারদিকে তাকালে শুধু খুশি আর খুশি দেখতে পাই। আর আপনার খুশি দেখে আমি শান্তি পাই। শ্রুতি পার্থিবের কথার বিপরীতে কিছু বলল না। এই মানুষটা এত সুন্দর করে কথা বলে, এত ভালোবাসে তাকে। মাঝে মধ্যে ভীষণ লজ্জা লাগে, আফসোস হয়, মনে হয় মানুষটা আরও বেশি ভালোবাসার যোগ্য, যা শ্রুতি দিতে পারছে না। শ্রুতি এগিয়ে গিয়ে পার্থিবের গালে সময় নিয়ে চুমু খেলো। কৃতজ্ঞতার সাথে ভালোবাসার সংমিশ্রণ ঘটিয়ে বলল, থ্যাংক ইউ পার্থিব, থ্যাংক ইউ সো মাচ। পার্থিব এক হাতে শ্রুতির কোমর জড়িয়ে বলল, কেন? সব কিছুর জন্য, আমাকে ভালোবাসার জন্যে, আমার পাশে থাকার জন্যে। আপনি না থাকলে এত কিছু হতোই না। শ্রুতির অজানা কারণে ভীষণ খুশি লাগছে। চারিদিক রঙিন মনে হচ্ছে, ক্যাঙ্গারুর মতো লাফাতে ইচ্ছে করছে। এত খুশির কারণ শ্রুতি জানে না, জানতেও চাইছে না। মাঝে মধ্যে অজানা কারণে খুশি হওয়া ভালো। শ্রুতি তাকিয়ে দেখলো পার্থিব ভীষণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছে তার দিকে। শ্রুতি পার্থিবের কপালে চুমু খেলো, বলল,
আমার জীবনে এত এত খুশির উছিলা হয়ে আসার জন্য আপনাকে আপনার মহারানীর হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই মহারাজ। আপনি কি সেই ভালোবাসা গ্রহণ করতে ইচ্ছুক? পার্থিব শ্রুতির গলায় নিজের মুখ আড়াল করে বলল, হুম, একদম ইচ্ছুক নয়। আমিন সাহেব নির্লিপ্ত মুখে টিভি দেখছেন। চেহারা দেখে তার মন বোঝার উপায় নেই, সাধারণভাবেই টিভি দেখছেন গত 40 মিনিট যাবৎ। তবুও এখন যদি তাকে জিজ্ঞেস করা হয় যে গত 40 মিনিটে যা দেখলেন তার সারমর্ম বলুন, আমিন সাহেব নিশ্চিত সে কিছুই বলতে পারবে না। কারণ বলার জন্য শোনার প্রয়োজন। শুধু তাকিয়ে থাকলেই কথা নিজ পায়ে হেঁটে তার মস্তিষ্কে চলে যাবে না। গত 40 মিনিটে সে কিছুই শোনেনি, শুধু তাকিয়েছিল। কেন ছিল, কেন শোনেনি তা সে নিজেও জানে না। তবে শুধু শুধু তাকিয়ে থাকার মানে হয় না। আমিন সাহেব উঠে পড়লেন। টিভি বন্ধ করে কি করবেন ভেবে পেলেন না, তাই আবারও এসে সোফাতেই বসলেন। 1.5 ঘন্টা আগে সে বাড়িতে প্রবেশ করেছে। হাত মুখ ধুয়ে কিছু নাস্তা সেরে এরপর বসেছেন টেলিভিশনের সামনে। তাতেও মন বসছে না। শাহিনা, তার ছেলেরা কেউ বাড়িতে নেই। আমিন সাহেবের হঠাৎ মনে হলো তার ছেলে। ভেতর থেকে উত্তর এলো না, তার সৎ ছেলে। আমিন সাহেব সেই উত্তরই মেনে নিলেন। ওরা সবাই কোথায় গেছে তা আমিন সাহেব জানে না, অবশ্য জিজ্ঞেসও করেনি। প্রায়ই যায় কোথাও। এ নিয়ে তার কোনো কালেই মাথা ব্যথা কিংবা দুঃখ ছিল না, আজও নেই। তবে আজ কেমন যেন লাগছে। সারা বাড়িটা ফাঁকা, শুনশান, নীরবতায় ঘেরা। আমিন সাহেব সোফায় বসে পানি খেতে লাগলো। তখনই সে দেখতে পেল রান্নাঘরে দুজন গৃহচারী কাজ করছে, হয়তো রাতের রান্না। আমিন সাহেবের কাছে ব্যাপারটা কিছুটা খারাপ লাগলো। তার মস্তিষ্কে অবচেতনে ভেসে উঠল আজব একটি দৃশ্য। বিভা, তার মা, রান্নাঘরে ঘোরাঘুরি করছে, কাজ করছে। শ্রুতি পেছনে হামিমকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্যটার পরপরই ভেসে উঠল আরও আজব একটি দৃশ্য। তাহিরা শাড়ি পরে রান্না করছে, পেছনে বিভা দাঁড়ানো। শ্রুতি চারদিকে ছোটাছুটি করছে। আবার ভেসে উঠল বিভা তার মায়ের পা জড়িয়ে ধরে আছে অজ্ঞাত কারণে। শ্রুতি হামাগুড়ি দিচ্ছে, তার মা আর তাহিরা হাসতে হাসতে কাজ করছে। আমিন সাহেবের মাথা ঝাড়া দিয়ে উঠল। হঠাৎ করে সেই সব কেন ভাবছে? অবশ্য মনে পড়তেই পারে এ আর এমন কি। নিজের বিরুদ্ধে গিয়ে আমিন সাহেব আরেক অভাবনীয় ইচ্ছা পোষণ করল। তার মনে হলো আজ একবার তাহিরার ঘরে যাওয়া যেতে পারে। ভাবার পর একটুও সময় নষ্ট না করে উঠে চলে গেল আমিন সাহেব। নির্মম হলেও সত্য যে এই ঘরে সে ঢুকলো 9.5 বছর পর। তাহিরা সব সত্যি জানতে পেরেছিল হামিম পেটে থাকার 3 মাসে। এরপরই সেদিন আলাদা হয়ে যায় সে। তাহিরা ঝামেলা করে আলাদা হওয়ার পর সে আর আসেনি এই ঘরে। যা কথা হতো তাহিরা যখন বাহিরে ড্রয়িং রুমে, ডাইনিং রুমে থাকতো তখনই হতো। এছাড়া তেমন প্রয়োজনও পড়েনি আসার। তাহিরা থাকতো বিভা, শ্রুতিকে নিয়ে। সে এখানে কি করবে? তবে তার ঘর ছাড়ার আগে সেই ঘরে থাকা তাহিরার সাজানো জিনিসপত্র নিয়েই ছেড়েছিল। সে অফিস থেকেই এসেই দেখেছিল তার ঘরের আবহ সম্পূর্ণরূপে পাল্টে গেছে। সে নিয়ে যখন জিজ্ঞেস করা হলো কেন এমন করেছো, তাহিরা স্বাভাবিকভাবে বলল, ঘরটাকে নিজের ঘর ভেবে ভীষণ যত্ন নিয়ে সাজিয়েছিলাম। এখন এই ঘরের মানুষটা যেহেতু আর তাই ঘরটাও আমার নেই। তবে এই ঘরের প্রতি আমার করা যত্নগুলো মূল্যবান ছিল, আর আমার অনুভূতিকে আমি সম্মান করি। এ কারণে ঘর ছাড়ার সাথে সাথে নিজের অনুভূতিও সরিয়ে নিচ্ছি। আমিন সাহেব ঘরে ঢুকে দেখলেন তার ঘর যেমনভাবে তাহিরা সাজিয়েছিল এই ঘরটাও ঠিক তেমনভাবেই সাজানো আছে। তার বাড়ির রুমগুলো একই রকম হয়, তেমন কোনো পার্থক্য চোখে ফুটছে না। তবে ঘরটা ধুলোয় ভরে আছে। সামনের টেবিলটা দেওয়ালের সাথে অগোছালো হয়ে আছে কিছুটা। আমিন সাহেব ধুলো ভর্তি ঘরের আড়ালে 9.5 বছর আগের তাহিরা থাকা অবস্থায় পরিপাটি, পরিষ্কার, সুন্দর ঘরের কল্পনা করতে লাগলেন। নিজের ঘরের কল্পনার কথা মাথায় খেলতেই তার ঘরের বর্তমান অবস্থা কল্পনা করলেন। তার ঘর এবং ধুলায় ভর্তি ঘরের পার্থক্য করতে গেলে আমিন সাহেবের অবচেতন মন বলল, এই ঘরটা বেশি সুন্দর। এই ঘরটায় তাহিরা ছিল, আর তাহিরার জন্য এই ঘর জুড়ে একটা শান্তি শান্তি ভাব আছে। আমিন সাহেব নিজের উপর প্রচণ্ড বিরক্ত হয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। সে এসব ভাবছে কেন? এমন তো নয় সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতো। একসময় বাসতো, তবে এখন বাসে না। তাহলে এমন আধিক্যেতার মানে কি? আমিন সাহেব নিজের ঘরে চলে গেলেন। খাটে শুয়ে এসি ছেড়ে পাতলা কম্বল গায়ে জড়ালেন। হঠাৎ তার মনে হলো এই আভিজাত্যময় ঘরটা
সুন্দর নয়। তবে সুন্দর ছিল এক সময়। 9.5 বছর আগের পার হওয়া প্রতিটা দিন এই ঘরটা সুন্দর ছিল। রাত 3:04। বিভা ফোন থেকে হালকা চমকালো। আজ অন্য দিনের তুলনায় আগে ঘুম ভেঙেছে। অন্যান্য দিন প্রায় 3:30টায় ঘুম ভাঙে, সেই তুলনায় আজ আগেই উঠেছে সে। নিজের এইভাবে উঠে পড়ায় ভীষণ বিরক্ত হয় বিভা। মাঝরাতে উঠে পড়ে, এরপর সারাদিন ঘুমে ঢলে পড়ে। আজব ব্যাপার। বিভা বাইরে বের হতে হতে ভাবলো আজ কি খাওয়া যায়। তার তেমন কিছু খেতে ইচ্ছা করলো না, মনেও পড়লো না বিশেষ কোনো খাবারের নাম। বিভা বাইরে এসে ঘর জুড়ে আলোয় চমকে গেল। এগিয়ে গিয়ে রান্নাঘরে ঘর মাখতো মাহাথিরকে দেখে তার চমকের পারদ বাড়লো আর একটু। সাথে মনের ভেতর ভয় হলো, মাহাথির এখানে বিছানায় তাহলে কি ছিল? নিজের অজান্তে এমন প্রশ্নে কিছুটা ভয় পেল বিভা। পর মুহূর্তেই মনে হলো সে তো পাশে তাকিয়ে দেখেনি যে মাহাথির আছে কিনা। হয়তো ছিল না, খেয়াল করেনি। বিভা সামনে এগোতেই মাহাথির চোখে হাসলো। কড়াই থেকে কিছু উঠাতে উঠাতে বলল, রান্নাঘরে এসো না, সোফায় বসো, আমি নিয়ে আসছি খাবার। মাহাথিরের ভাবভঙ্গিতে মনে হলো বিভার এখন উঠে খাওয়া ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। বিভা হঠাৎ খুশি হয়েও হলো না। তার মনের অভিমানেরা ঝাপটে ধরলো তাকে। বিভার ভাবনার মাঝেই মাহাথির এগিয়ে এসে এক হাতে প্লেট রেখে অন্য হাতে বিভাকে নিয়ে বসালো। মাহাথির নির্লিপ্ত কণ্ঠে বলতে চাইলেও কণ্ঠে তার উত্তেজনার আভাস পাওয়া গেল। বলল, এই নাও, খেয়ে প্লিজ রিভিউ দাও। খেয়ে প্লিজ রিভিউ দাও তো কেমন হয়েছে। বিভা প্লেটে তাকিয়ে দেখলো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন চপ। আয়োজন অতিরিক্ত না হলেও সাধারণও নয়। প্লেটের কোনায় আবার টমেটো সস রাখা। মুরগির পদ দেখে খারাপ লাগছে না, বরং খেতে ইচ্ছে করছে। কিন্তু এতদিন যাবৎ মুরগি দেখেই তার মাথা ঘোরাতো, নাড়ি ভুড়ি উল্টে আসতো। মাহাথির অপেক্ষা করলো বিভার পরবর্তী কাজের। বিভা গত 2 মাস ধরে মুরগি মাছ খায় না বলতে গেলে। অন্যদিকে ডক্টর বলেছে শরীরের প্রোটিনের ঘাটতি আছে। তাই সব ভেবে মাহাথির ভাবলো মুরগির কিছু খাবার বানানো যেতে পারে। তাই তো আজ না ঘুমিয়ে বসে বসে ইউটিউব দেখে এইগুলোই করলো মাহাথির। তবে সবকিছু সে অল্প তেলে ভেজেছে। এখন আল্লাহ মাবুদ জানেন কেমন হয়েছে। বিভা শুকনো মুখে বলল, খাবো না। বিভার এমন কথায় মাহাথিরের মনটা কাচের মতো ভেঙে গেল। বলল, কেন বিভা, অন্য কিছু খাবে? বলো তাহলে অন্য কিছু বানিয়ে দিই। মাহাথিরের এমন কথায় বিভার কাছে সামনের মানুষটাকে ভীষণ অপরিচিত লাগলো। মনে হলো এ কি সত্যি মাহাথির? বিভার মন হয়তো মাহাথিরের আদর, ভালোবাসা আশকারা পেতে চাইলো। তাই অভিমানে বলল, আমি আপনার হাতের কিছু খাবো না মাহাথির, ঘরে যাব, ঘুম পাচ্ছে। বিভা উঠতেই মাহাথির হাত টেনে ধরে বসালো। নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত কণ্ঠে বলল, আমার রাগ খাবারের উপর দেখাচ্ছ, খেয়ে নাও, ক্ষুধা লাগেনি। লাগলেও খাবো না। বিভা, আমি কিন্তু রাগ করব, খাও। খেয়ে নিয়ে বলো তোমার হাজবেন্ডের রান্নার হাত কেমন। বলেই মাহাথির নিজের ভাতে বিভাকে খাইয়ে দিতে লাগলো। বিভা জড়বস্তুর মতো বসে রইলে মাহাথির খাবার আর একটু এগিয়ে ধরল। বিভা একবার মাহাথির, একবার খাবারের দিকে তাকিয়ে মুখে নিল খাবার। মাহাথির নিজের ভালো লাগার সাথে বিভাকে খাওয়াতে লাগলো। বিভা আর চোখে দেখতে লাগলো তার সামনের মানুষটাকে। মাহাথিরকে এখন ইচ্ছে করেই এমন অগোছালো থাকে নাকি বিভাকে প্রেমে ফেলার জন্য? নির্লিপ্ত মুখভঙ্গিও কি সুন্দর। বিভা চোখ সরিয়ে মাহাথিরের হাতের দিকে নিতেই তার দৃষ্টি সেখানে স্থির হয়ে রইল। মাহাথির আবার খাওয়াতে গেলে বলল, এখানে কি হয়েছে? মাহাথির সেদিকে একবার তাকিয়ে উত্তর দিল, গরম তেল ছিটকে এসেছিল। মাহাথিরের নির্বিকার কণ্ঠের কথা বিভার সহ্য হলো না। আর তার হাতে থাকা ছোট্ট বলের মতো দুটো দাগও সহ্য হলো না। চোখ ঝাপটিয়ে শুরু হলো অশ্রুপাত। মাহাথির বিভার চোখের পানি দেখে হঠাৎ করে থমকে গেলেও ভাঙা মনের কাছে যেন ভালো লাগারা এসে ফুল ফুটিয়ে দিল। মাহাথিরের মনটা ভালো হয়ে গেল এক নিমেষেই। নিজের স্ত্রীর কান্না তাকে প্রমাণ দিল সে তার স্ত্রীর কাছে কতটা মূল্যবান। তার মনে হলো তার এতক্ষণের কষ্ট সার্থক। মাহাথির প্লেট নামিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে এক হাতে জড়িয়ে ধরল তার মাহাথিমের আম্মুকে। মাহাথিরকে আরেক ধাপ থমকে দিয়ে বিভা মাহাথিরের বুকে পড়ে গেঞ্জি আঁকড়ে ফুপিয়ে উঠল। পরিস্থিতি কিছুটা বিষণ্ণ হলেও মাহাথিরের মনে হলো এর যে সুখকর কিছু হতে পারে না। সুখের সময় হয়তো মানুষের দীর্ঘদিন স্থায়ী হয় না, কিংবা মানুষটা সুখ উপভোগ করে বলে সুখের সময় কোথায় দিয়ে চলে যায় ধরতে পারে না। বিভার কেবিনে দাঁড়িয়ে আছে মাহাথির, শ্রুতি, পার্থিব। শ্রুতির গাল থেকে চোখের পানির দাগগুলো শুকোয়নি, অথচ সেই দাগের উপর দিয়েই আবার নতুন করে অশ্রুপাত হতে লাগলো।
গতকাল শ্রুতি গেছিল বিভাদের বাসায়। বিভার 9 মাসের বেশি দিন বাকি নেই, তাই শ্রুতি ভেবেছিল এই সময়টাতে সে থাকবে তার বোনের পাশে। সারা সকাল ভালো কাটলেও রাত 9টার দিকে বিভার পেটে যন্ত্রণা শুরু হয়। বিভার চিৎকারে যন্ত্রণায় শ্রুতি ভয় পেয়ে হাসিনাকে ডেকে আনলে হাসিনা বলে প্রসবের ব্যথা কখনো কখনো 9 মাস আগে কিংবা পরেও হয়। বিভার ব্যথা উঠেছে শুনেই শ্রুতির হাত পা অবশ হতে লাগলো। তবে ভাগ্য বোধহয় সহায় ছিল, তাই তো মাহাথির তখনই অফিস থেকে ফিরেছে। সেদিনই আবার মাহাথিরকে বেশিক্ষণ থাকতে হয়েছিল অফিসে। সাথে শ্রুতি আছে বলে মাহাথির নিজেও কিছুটা চিন্তামুক্ত ছিল। অফিস থেকে ফিরেই বিভার চিৎকার শুনে মাহাথির বিভাকে নিয়ে নিচে চলে যায়। নিচে শ্রুতির জন্য অপেক্ষাকৃত গাড়ি দাঁড়িয়েছিল। শ্রুতি বিলম্ব না করে সেই গাড়িতেই উঠতে বলে। মাহাথির শ্রুতি বিভাকে নিয়ে চলে যায় হসপিটালে। হাসিনা চেয়েও যেতে পারেন না তার নিজের স্বামীর কারণে। মানুষটার আবার শ্বাসকষ্ট বেড়েছে। এছাড়া মাহাথির আশ্বাস দেয় যে সে জানাবে বিভার খবরাখবর। মাঝ রাস্তায় শ্রুতি পার্থিবকে জানালে পার্থিব জানায় যত দ্রুত সম্ভব সে পৌঁছে যাবে। বিভাকে ডক্টর দেখে বলে আগামীকালই বিভার সিজার করানো উচিত। বাচ্চার পজিশন আকারের কথা চিন্তা করেই বিভাগের সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। মাহাথিরও বিভার সুস্থতার কথা চিন্তা করে টু শব্দ করেনি। তার শুধু বিভাকে সুস্থ চাই। ভোরবেলায় পার্থিব শ্রুতি বাড়ি গিয়ে গোসল সেরে এসেছে। পার্থিব শ্রুতিকে খাওয়াতে চাইলেও কিছু খাওয়াতে পারেনি। পার্থিব নিজেও চিন্তিত, তবুও শ্রুতিকে যথেষ্ট সামলে রেখেছে সে। হাসিনাও এসে পুত্রবধূকে দেখে গেছে সকালবেলা, সাথে তাকে সাহস দিয়ে গেছেন। কিছুক্ষণ পর বিভাকে ওটিতে নেওয়া হবে। বিভা কেবিনের বেডে শুয়ে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। উপরে উপরে যতটাই নির্লিপ্ত, ভেতরে ভেতরে ততটাই ভঙ্গুর সে। বিভার নিজেকে ভীষণ অসহায় লাগছে। মনে হচ্ছে তার আপনজনদের মুখ সে আর কোনোদিন দেখবে না। এই তো তার সামনে দাঁড়ানো অশ্রুসিক্ত চোখের শ্রুতি, চিন্তিত মুখের পার্থিব, সাধারণ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মাহাথির। মাহাথির, বিভার মাহাথির ভাবতেই চোখ গলিয়ে দুপাশ দিয়ে বেরিয়ে গেল অশ্রুধারা। বিভার ভীষণ আফসোস হলো, এত চেহারার মাঝে তার ছোট্ট ভাইটা নেই। সে যদি তার ভাইকে আর না দেখে। ভাবতেই বুকে কি যেন একটা কামড়ে ধরলো। হামিমকে দেখতে পারলে হয়তো বুকটা শান্তি পেত। তার ভাই, মা না থাকা ভাইটা। বিভা শ্রুতিকে ডাকলো। শ্রুতি শুয়ে বিভার পাশে বসলো। বিভার চোখ স্পষ্ট ঝলঝলে, অথচ মুখে হাসি। হাসি মুখে বলল, বিভার। শ্রুতি, আমি ভীষণ খুশি বোন। আমি হাঁটতে পারছে। একদিন দেখবি একদম সুস্থ হয়ে যাবে, তাই না বল? তোরা অনেক ভালো থাকবি, দেখিস। এমন অসংলগ্ন কথায় শ্রুতি যেন অন্য কিছুর আভাস পেল, কেঁদে ফেলল। বলল, এমন করে বলছিস কেন আপা? আমরা সবাই ভালো থাকবো, একসাথে ভালো থাকবো। বিভা সে কথা কানে নিল না। পার্থিবকে ডাকলো। পার্থিব বিভার সামনে দাঁড়িয়ে হাসতে চেয়েও পারল না, শুধু বলল, আমাদের ছোট্ট বাবাকে নিয়ে ফিরে আসুন আপা, আমরা সবাই অপেক্ষা করব আপনার জন্য। বিভা হাসতে চাইল। শ্রুতির দিকে ইঙ্গিত করে বলল, এই পাগলকে দেখে রেখো তো পার্থিব। পার্থিব সম্মতি দিল। পার্থিব বুঝলো বিভা এইবার হয়তো মাহাথিরকে কিছু বলবে। পরিস্থিতি বুঝে শ্রুতিকে নিয়ে বাইরে গেল সে। বিভা চোখ বন্ধ করলো। মাহাথিরকে সে কি বলবে? সে যে এই মানুষটাকে কতটা ভালোবাসে তা কি বলবে? বিভা বলল, এদিকে আসুন। মাহাথির এগিয়ে গেল। সে যে কতটা ভয় আছে বিভা কি বুঝতে পারছে? তার বুকের হৃদযন্ত্র যে এত জোরে বাজছে তা কি বিভা শুনতে পারছে? মাহাথির নিচু হলো। সে বিভার চোখের দিকে তাকাতে চাইছে না। মাহাথির তাকালেই যদি বিভা তার চোখের ভাষা পানি দেখে ফেলে। বিভা বলল, ভয় পাচ্ছেন মাহাথির? মাহাথির এতদিন ধরে বিভার মুখে ডাকটা শুনে বুকটা কেমন যেন ধক করে উঠল। এতদিন যাবৎ মাহাথির চাইতো বিভা তার সাথে কথা বলুক। আজ যখন বিভা কথা বলছে, মাহাথিরের মনে হলো তার শব্দ ভাণ্ডারে কোনো শব্দ বহাল নেই। বিভা মাহাথিরের গালে হাত রাখলো। ভীষণ যত্ন করে মাহাথিরকে ছুঁয়ে বিভা বলল, মুখটা শুকিয়ে গেছে আপনার। রাতে সকালে আমার জ্বালায় কিছু খেতেও পারেননি, তাই না? এত চিন্তা করছেন কেন বলুন তো? আমি ওটিতে গেলেই খেয়ে আসবেন, কেমন? আমি জানি আপনার ক্ষুধা সহ্য হয় না। মাহাথিরের চোখের পাতা কেঁপে উঠল। বিভা এইভাবে কথা বলছে কেন? তার ভীষণ অসহায় বোধ। তার মনে হলো এই দুনিয়াতে তার থেকে নিঃস্ব কেউ নেই।
মাহাথির নিজের কাঁপা হাত বিভার মাথায় বুলিয়ে দিয়ে বিভা চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই খুব তার মায়ের কথা মনে পড়ল, তার দাদির কথা মনে পড়ল, বিভার মনে পড়ল তার নিজের বাবার বিশ্বাসঘাতকতার কথা। আচ্ছা, সে যদি না ফিরে আসে তবে কি মাহাথির বিশ্বাসঘাতকতা করবে একদম তার বাবার মতো? বিভার মনে হলো কখনো মাহাথির এমন করবে না, সে এমন হতেই পারে না। আবার মনে হলো সে তো আমিন শিকদারকেও বিশ্বাস করত, কিন্তু আমিন শিকদার তো বিশ্বাসের মর্যাদা রাখেনি। মাহাথিরও যদি না রাখে, রাখবে না কেন? অবশ্যই রাখবে, কারণ সে জানে মাহাথির তাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।